আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটা ছিল এক সপ্তাহ আগের, তো যাই হোক আজকে এডিট করে আপলোড দিচ্ছি ভয়েস ওভার দিয়ে। তো প্রথমে দেখেন রাজহাঁসের গোশ, আমার মা যে হাঁসটা নিয়ে আসিল, তো সেইটা আমার এক কাকি, তো সে হচ্ছে কেটে কুটে দিচ্ছে, আর আমি আর মা মিলে সকালে পরিষ্কার করিলাম। আর এদিকে এই যে দেখেন ইলিশ মাছ আর এই যে পুঁই শাক আর কচু, এটা দিয়ে রান্না করব। আর গোশটা এখন রান্না করব না, কারণ গোশ রান্নার মশলা টশলা আপাতত নাই ঘরে, তো দোকান থেকে আনতে হবে, তারপর ইনশাল্লাহ রাতে রান্না করব। আর এখানে যে ঘরে সবার হালকা পাতলা জ্বর ঠান্ডা ছিল, তো তার জন্য বাতাবি লেবু আর সাথে পেয়ারা সরিষা বেটে শুকনো মরিচ লবণ দিয়ে মাখাবো। তো এটা ঠান্ডা লাগলে খেলে অনেক ভালোও লাগে খেতে, আবার কেমন জানি ঠান্ডা মনে হয় ওষুধের মতন কাজ করে। তো যাই হোক এই তরকারিটা রান্নাই ছিল আমার এই রান্নাঘরের শেষ ভিডিও, কারণ এই রান্নাটার পরেই আর কি চুলাটা আমি বের করে উঠানে যে রান্নাঘর আগে রান্না করতাম, তো সেখানে আর কি নিয়ে যাই। তো এই জীবনে আসলে কত জায়গায় যে রান্না করলাম। এই 5 বছর বাড়ি আসছি ঢাকা থেকে, তো নির্দিষ্ট একটা সুন্দর আমার মানে একটা পানি ছাড়া, মানে বৃষ্টি হলে পানি না পড়ে যাতে, আবার কোনো সমস্যা যাতে না হয়, পাকা একটা রান্নাঘর, এরকম একটা রান্নাঘর যতদিন পর্যন্ত তো না হবে ততদিন হয়তো বা আমার এমনই করে বেড়াতেই হবে, এখানে রান্না ওখানে রান্না, যেখানেই যাই সেখানে এটা সমস্যা ওটা সমস্যা, যার কারণে দিন শেষে কোনো জায়গায় ঠিক স্থায়ীভাবে 2-6 মাস রান্না করতে পারি না। সারা বছরই এখানে ওখানে রান্না করে বেড়াতে হয়। আমার নিজের কাছেও আসলে অনেক খারাপ লাগে, কারণ জিনিসপত্র সরানো জিনিসপত্র টানাটানি কিন্তু অনেক খাটনির কাজ। তো যাই হোক শীতকালে দেখেন গোবরের যে খড়ি কিনিলাম আমি, গোবরের লাকড়ি, তো সেগুলা রান্না করে বেঁচে গিয়েছিল, উই পোকা ধরে যাচ্ছে, যার কারণে কাঠ আর ওই গোবরের লাকড়িগুলো আমি সব রোদে দিয়েছি। আর এদিকে জুতাগুলো সব ছত্রাক ধরে যাচ্ছে, বৃষ্টির পানি পড়ে পড়ে। বাইরে ছিল ওই রান্নাঘরে যে চালা বাইরে আমার, ওখানেও তো পানি পড়ে, তো সেখানে ছিল, যার কারণে ছত্রাক ধরে গেল। তো আজকে একটু রোদ দেখে আমি জুতাগুলো সব বের করে তেল দিয়ে পরিষ্কার করলাম, করে রোদে শুকাতে দিয়েছি। তো টুকটাক যে জিনিসপত্রগুলো আছে আসলে আমার এখনও একটা ঘরের দরকার, সেই ঘরের ভিতরে রাখা। আবার একটা আত্মীয় স্বজন এলেও ঘুমাতে দিতে পারি না, একটা ঘরের ভিতরে ঘুমানো, সব জিনিসপত্র রাখা, খাওয়া দাওয়া, কতটা যে ঝামেলা পোহাচ্ছি সেটা একমাত্র আসলে আমি বুঝতে পারছি। তো আসলে কি বলবো, মানুষের কপালে যা থাকে তা তো থাকেই, সেটা হাজার চেষ্টা করলেও খণ্ডানো যায় না। তো এখানে যে দেখেন রাফির দাদির নতুন রান্নাঘর, ওইটা ঘরের বারান্দায় বসে মাটির চুলায় লাকড়ি দিয়ে ধোয়া রান্না করে। তো এই তো আমার মানে এলোমেলো একটা ভিডিও করা ছিল, তো ভাবলাম যে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল গত সোমবারের দিনকে, রাফির আব্বু আর রাফি যাচ্ছে, রাফির আব্বুর নানি বাড়ি, ওর ওই যে নানি যখন মারা যায় তখন খবর শুনে তারপরে ওরা দুইজন চলে যাচ্ছে, আর আমি তো আর ওই দিন গিয়েলাম না। তো যাই হোক ওরা দুইজন বাপ ছেলে চলে যাচ্ছে, আর এই তো আমি পিছন থেকে আবার একটু ভিডিও করে রেখে দিলাম। তো পথে ঘাটের ব্যাপার আসলে খুব ভয় লাগে, পথে যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে ইদানিং, মানে পথে বেরই হতে মন চায় না, মনে হয় আসলে আল্লাহ যার যেখানে মৃত্যু রেখেছে সে সেখানে যাবেই, এটা তো আর এর উপরে তার আমাদের কোনো হাত নেই। তারপরেও নিজের মানে যতটা পারা যায় সাবধান সতর্কতা থাকা। তো রাফির আব্বু আর রাফি তো চলে গেল। ওই দিন দুপুরবেলা দেখেন আমি এই ওল কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে চাইলাম, তো মা আবার বলছে যে রান্না করার এখন দরকার নেই, একবারে রাত্রি রান্না করে নে, আর এখন একটু সিটা রুটি বানাতে। আমার মার আবার শুকনো সিটা রুটি, মানে গোশ ছাড়াই এমনি গরম গরম সিটা রুটি আমি বানাবো, আর খাওয়া আর কি মচমচে খুব ভালো লাগে এইভাবে। তো দেখেন আমি সিটা রুটি বানাচ্ছি, যদিও বা প্রথম সিটা রুটিটা বেশি ভালো হয়নি, পরবর্তীতে যেগুলো বানাইছি এত সুন্দর আস্তে আস্তে সিটা রুটি মচমচে। তো আমার মা কিন্তু সুপায় বসে আমার সাথে গল্প করছে, আর আমি গল্প করছি, আর আমি সিটা রুটি বানাচ্ছি। আনাস ঘুমাচ্ছে, মানে খুব সুন্দর একটা শান্তির মতন 2-3 ঘন্টা কাটাইছি। আনাস ঘুমালে কিন্তু 2 ঘন্টা ঘুমাই, আর যদি না ঘুমাইতে ঘুমাই না সেদিন।
তো একদিকে রাফির আব্বু যেদিন মার নিয়ে এসে সেদিন থেকেই মনে করেন ও বাড়ি মানে ও শাশুড়ি বাড়ি নিয়ে এসে ও জামাইও যেন নতুন জামাই হয়েছে, ঘরের থেকে বেরই হয় না। একটা ঘর মার সাথে যে একটু কথা বলবো গল্প করব আসলে উপায় নেই। সব গল্প সব কিছু তার বিটা ছেলের কাছে সামনে জামাইয়ের সামনে তার গল্প করা যায় না। তো আজকে সুযোগ পাইছি, রাফির আব্বু বাড়ি নেই, তো এই সুযোগে আমি আর মা মন খুলে গল্প করছি। আর একদিকে মা যখন বাড়ি থাকে আর আমি যখন আমাদের বাড়ি থাকি, ফোন দিলে মা কিন্তু একটু কানে সমস্যা, যার কারণে আমি যা বলি মা কিছু শুনতে পায় না, মা যা বলে আমি তাই খালি বসে বসে শুনি। তো যার কারণে আমার মনের যে কথাগুলো জমে থাকে সারা মাস, যে ফোনে তো বলতে পারি না, মা শুনতে পায় না। তো সেই গল্পগুলো এতদিন রাফির আব্বু ছিল ঘরে, এই জন্যও করতে পারিনি। তো তাই আজকে আমরা মন খুলে গল্প করলাম। তো এটা ছিল তার পরের দিন সকালবেলা। রাফির এই যে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম আর সাথে মাকেও নিয়ে যাচ্ছি, কারণ মা আমাদের এখানে আসলে আসলে থাকতে চাই, কিন্তু ওই যে ঘরের সমস্যা, একটা ঘরের ভিতরে সব সময় যে মানে থাকতে কেমন জানি একটা লাগে, বোঝেনি তো। তো যার কারণে মা আসলে বলছিল যে আর কিছুদিন থাকতে মন চাচ্ছে, কিন্তু এক ঘরের ভিতরে আর থাকছি না, আবার আসবানে শীতকালে। তো যাই হোক, এই জন্য মার আবার নিয়ে চলে যাচ্ছি যে বাড়িতে দিয়ে আসবো আজকে। তো দেখেন আমরা একটা কম্পিউটারের দোকানে এখন, রেজিস্ট্রি অফিসের সামনে, কারণ আমার ওই যে জমির যে নামজারি করতে হয়, মানে দলিল বের হওয়ার পরে নামজারি করতে হয়, তো সেই নামজারি করার জন্য কম্পিউটারের দোকানে আসছি। আসলে নামজারি না করলে দলিলের মেনই কিন্তু নামজারি করতে হয়, না হলে কিন্তু পুরোপুরি মালিক হওয়া যায় না। তো দলিলটা বের হয়ে গেছে, নামজারিটা করে আসলাম। ইনশাল্লাহ কিছুদিন পরেই নামজারির কাগজটা হাতেও চলে আসবে। একটু একটু করে আল্লাহর রহমতে আমার জমির সব কাজগুলো শেষ করছি। তো যাই হোক, মাকে বাড়ি দিয়ে এসে তারপরে চলে আসলাম এই যে বাড়ি।